হ্যালো স্টুডেন্টস, এডুকেশন গাইডার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে নিয়মিত এডুকেশন বিষয়ে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আপনারা যারা একাদশ দ্বাদশ শ্রেণী এডুকেশন, বিএ এডুকেশন, এমএ এডুকেশন, বিএড, এমএড প্রভৃতি শিক্ষার্থীরা আছেন, আপনাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো ভীষণ হেল্পফুল হবে। এছাড়াও আপনারা যারা ডাব্লিউবি টেট প্রাইমারি, আপার প্রাইমারি, ডাব্লিউবি সেট, ইউজিসি নেট পেপার 1, পেপার 2 এডুকেশান, এসএলএসটি এডুকেশান, সিটেট প্রভৃতি টিচিং এক্সামগুলোর প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের জন্যেও এই চ্যানেলের ভিডিওগুলো ভীষণ হেল্পফুল। তাই নিয়মিত এই চ্যানেল থেকে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হলো পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। এই যে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি, আপনারা যে কোনো টিচিং এক্সামগুলোর প্রিপারেশান নিচ্ছেন এবং আপনাদের সিলেবাসে যদি সাইকোলজি থাকে, তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি ভীষণ হেল্পফুল হবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই পিয়াজেট কে ছিলেন? জান পিয়াজে 1896 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি একজন জৈব বিশারদ ছিলেন, কিন্তু তিনি নিজেকে একটি জেনেরিক এপিস্টেমোলজিস্ট হিসেবে মনে করতেন। এই জেনেরিক এপিস্টেমোলজিস্টকে না, যারা বা যেই সব ব্যক্তিরা ব্যক্তির বিকাশের সঙ্গে প্রজ্ঞার সম্পর্ক অনুসন্ধান করে থাকেন, তাদেরকেই বলা হয় জেনেরিক এপিস্টেমোলজিস্ট। ডিয়ার স্টুডেন্টস, আমরা যে এই পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি পড়ছি, সেখানে এই কগনিটিভ কথাটি যে আছে, এই কগনিটিভ কথাটির অর্থ কী? এই কগনিটিভ কথাটির অর্থ হচ্ছে ব্রেনের বিকাশ, অর্থাৎ আমাদের ব্রেন কিভাবে বিকশিত হয়। পিয়াজেট মনে করতেন যে কোনো বস্তু আমাদের সামনে আছে, এবারে সেই যে বস্তুটা যে আমাদের সামনে আছে, সেই বস্তু সম্পর্কে যদি আমরা অবগত না থাকি বা সেই বস্তুটাকে দেখে যদি আমরা বস্তুটাকে চিনতে না পারি, তখন তাকে বলা হয় ডিসইকুইলিব্রিয়াম। আরেকবার কি বললাম? আরেকবার বলি যে এই যে বস্তুটা আমাদের সামনে আছে এবং সেই বস্তুটা সম্পর্কে আমরা অবগত নেই, তাকে বলা হয় ডিসইকুইলিব্রিয়াম। আর ইকুইলিব্রিয়াম কাকে বলবো আমরা? যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যে বস্তুটা আমাদের সামনে আছে, সেই বস্তুটাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চিনতে পারি বা সেই বস্তুটা সম্পর্কে আমরা অবগত হই, সেই রকম মানসিক অবস্থাকে বলা হয় ইকুইলিব্রিয়াম। এই ডিসইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়ামে যাওয়াকে বলাই হচ্ছে পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট। ইকুইলিব্রিয়াম থেকে যে ইকুইলিব্রিয়ামে যাওয়ার যে প্রসেসটা, একে আরেকটা কথা বলা হয় ইকুইলিব্রিয়েশন। এই যে ইকুইলিব্রিয়েশনকে আমরা দুটো ভাগে ভাগ করা হয় বা আমরা ভাগ করতে পারি, তা হলো অ্যাসিমিলেশন আর হচ্ছে অ্যাকোমোডেশন। আচ্ছা, এই অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশনে যাওয়ার আগে আমাদের প্রথমে জানতে হবে স্কিমা কি বা স্কিমা কাকে বলবো। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা জানবো স্কিমা কি। স্কিমা প্রথমে বলে রাখি, এই স্কিমা শব্দটি ধারণা প্রথম দেন আর্ট বাটলার। তাহলে স্কিমা আমরা কাকে বলবো? স্কিমা হলো মেন্টাল স্ট্রাকচার অফ নলেজ, অর্থাৎ জ্ঞানের একক সংগঠন। ধরুন এটা কি? আপনারা বলবেন স্যার এটা তো একটা মার্কার। আপনারা বললেন, এবারে এই যে মার্কারটা আপনারা কিভাবে বললেন যে এটা একটা পেনের মতো, এটি বোর্ডে লেখা হয়, এটা কালো কালিতে লেখা হয়, নীল কালিতে লেখা হয়, মানে কি? যে ছোট ছোট যে তথ্যগুলো, এই ছোট ছোট তথ্যগুলোকে আমরা একত্রিত করে যখন একটা নির্দিষ্ট জ্ঞান অর্জন করে আপনারা বললেন যে এটা পেন, সেটাই হচ্ছে স্কিমা। তাহলে স্কিমা কি? যে সমস্ত তথ্যের একক সংগঠন, যা পর মুহূর্তে কোনো ব্যক্তি বা শিশুকে নতুন জ্ঞান অর্জনে এই স্কিমাগুলো সম্প্রসারিত হতে সাহায্য করে থাকে। ডিয়ার স্টুডেন্টস, আমরা স্কিমা কি জানলাম, এবার আমরা জানবো অ্যাসিমিলেশন কি আর অ্যাকোমোডেশন কি। আচ্ছা, অ্যাসিমিলেশন কাকে বলবো আমরা? অ্যাসিমিলেশন হলো পূর্বস্থিত কোনো স্কিমা দ্বারা সমস্যার সমাধান। অর্থাৎ আমাদের সামনে কোনো সমস্যা এসছে, যে সমস্যাটা আমরা মানে আমাদের অর্জন করার যে স্কিমাটা আছে, সেই স্কিমার সাহায্যেই আমরা যখন ওই সমস্যাটাকে সমাধান করব, তখন সেটাকে আমরা বলবো অ্যাসিমিলেশন। আর অ্যাকোমোডেশন কাকে বলবো আমরা?
অ্যাকোমোডেশন আমরা তাকেই বলবো যখন কোনো সমস্যা আমাদের যে পূর্ব যে স্কিমাগুলো ছিল বা এক্সিস্টিং যে স্কিমাগুলো ছিল সেগুলোর দ্বারা সমাধান করা যায় না, সেই সমস্যাকে সমাধান করার জন্য নতুন তথ্য যুক্ত করতে হয়, তখন তাকে আমরা বলবো অ্যাকোমোডেশন। অর্থাৎ কোনো সমস্যা পূর্বস্থিত স্কিমা দ্বারা সমাধান হয় না বা না হলে তখন নতুন স্কিমা গঠন করতে হয় এবং সেই সমস্যা সমাধানের জন্য ওই যে পুরনো স্কিমা আছে সেই পুরনো স্কিমাটাকে বাদ দিয়ে নতুন স্কিমা আবার গঠন করতে হয়, দিয়ে সমস্যাটা সমাধান করতে হয়। একে বলা হয় কি? অ্যাকোমোডেশন। এবারে আমি আপনাদের একটা উদাহরণ দেই। একটা শিশুকে আমি একটা বল দিলাম, ছোট বল দিলাম। সেই বলটা পাওয়ার পরে শিশু কি করবে? সেই বলটা পাওয়ার পরে শিশু মুখে দিয়ে চুষতে লাগবে। মানে কি? শিশুর মধ্যে, আচ্ছা আমরা জানি যে একটা শিশু জন্মের পর থেকে তার মধ্যে প্রায় দুটো স্কিমা থাকে। কি কি? তা হচ্ছে একটা হচ্ছে চোষা আর একটা হচ্ছে জড়িয়ে ধরা। যেহেতু সে জন্মের পর থেকে মাতৃদুগ্ধ পান করে তাই তার চোষার অভ্যাসটা থাকে বা ওই স্কিমাটা থাকে। এবারে ওই শিশুকে বলটা দেওয়ার পরে সে কি করবে? চুষতে লাগবে। অর্থাৎ কি, তাকে যে আমরা যে বলটা যে দিলাম সেই বলটা তার যে পূর্বস্থিত যে স্কিমাটা, অর্থাৎ যে তার যে পূর্বে যে চোষার যে স্কিমাটা ছিল তার সাহায্যে সে সমস্যার সমাধানটা করলো। এরপরে একটা শিশুকে একটা বড় বল দিলাম। সেই বলটা পাওয়ার পরে সে কি ওটাকে চুষতে পারবে? নিশ্চয়ই পারবে না। তাহলে সে কি করবে? মানে তাহলে সে সেই বলটা চুষতে না পেরে হাত দিয়ে ঠেলবে, তাই তো? দেখুন, এই যে অ্যাকোমোডেশন কি বলেছে যে কোনো সমস্যা পূর্বস্থিত স্কিমা দ্বারা সমাধান হয় না। মানে তার যে স্কিমাটা যে ছিল যে কোনো একটা বস্তু হাতের সামনে পেলে ওটাকে চোষা, কিন্তু বড় বলটা তো আর সে চুষতে পারছে না, তাহলে কি করছে? সে হাত দিয়ে ঠেলছে। তার মানে তার যে পূর্বস্থিত বা এক্সিস্টিং যে স্কিমাটা ছিল সেটা কোনো কাজে লাগলো না। কি হলো? সেখানে একটা নতুন স্কিমা গঠন হলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডিয়ার স্টুডেন্টস, এই অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশনের সঙ্গে আরও কিছু কথা যুক্ত হবে। অ্যাসিমিলেশন আমরা কাকে বলেছিলাম? যে আমাদের পুরনো যে স্কিমাটা আছে সেই স্কিমার সঙ্গে বা সেই স্কিমার সাহায্যে যদি আমরা কোনো সমস্যার সমাধান করি তাকেই বলা হয় অ্যাসিমিলেশন। কিন্তু সেই পুরনো স্কিমার সঙ্গে যখন নতুন তথ্য যুক্ত হবে তখনও তাকে আমরা বলবো অ্যাসিমিলেশন। আর অ্যাকোমোডেশনে কি না, এই অ্যাকোমোডেশনে পুরনো স্কিমাকে বাদ দিয়ে নতুন স্কিমা আমরা গঠন করব বা নতুন তথ্য আমরা যুক্ত করব, সেই সঙ্গে আমাদের যে পুরনো স্কিমাটা আছে সেই স্কিমাটাকে আমরা সংশোধন করব, তাকে বলা হয় বা আমরা তাকেও বলতে পারি অ্যাকোমোডেশন। আমি একটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। ধরুন আমি কখনো চিকেন বিরিয়ানি খাইনি। এবারে আমার একটা ধারণা আছে, কি মানে আমি চারিদিকে দেখেছি যে ফোনে বা বন্ধুদের মুখ থেকে শুনেছি যে চিকেন বিরিয়ানি খেতে খুব ভালো হয়। এবারে আমার মধ্যে একটা স্কিমা গঠন হলো যে হ্যাঁ, চিকেন বিরিয়ানি হয়তো খুব ভালো খেতে। এবারে আমি আমার একটা বন্ধুর বাড়ি গেছি, সেই বন্ধুটা আমাকে চিকেন বিরিয়ানি রান্না করে খাইয়েছে। এবারে সেই চিকেন বিরিয়ানিটা খাওয়ার পরে আমার মনে হলো যে এটা শুধু ভালো নয়, এটা খুবই টেস্টি এবং বিরিয়ানিটি খুবই কালারফুল। তার মানে কি, আমার যে পুরনো স্কিমাটা ছিল যে বিরিয়ানিটি শুধু মনে হয় ভালো হবে, কিন্তু তার সঙ্গে আবার নতুন তথ্য যুক্ত হলো। কি নতুন তথ্য যুক্ত হলো? তা হলো বিরিয়ানিটির টেস্ট ভালো এবং বিরিয়ানিটি খুবই কালারফুল হয়। একে বলা হয় অ্যাসিমিলেশন। এটা তাহলে বাদ দিয়ে দিন, ছেড়ে দিন। এরপরে আমার বিরিয়ানি সম্পর্কে ধারণা ছিল বিরিয়ানি খেতে ভালো, খুবই টেস্ট ভালো, বিরিয়ানি খুবই কালারফুল হয়। এটা আমার এক্সিস্টিং স্কিমা। এবারে আমি বন্ধুর বাড়ি গেছি, বিরিয়ানি খেয়েছি। বিরিয়ানি খাবার পরে আমার মনে হলো বিরিয়ানিটা খুব একটা আমার ভালো লাগেনি। বিরিয়ানিটিতে এলাচ আর লবঙ্গ খুব আমার মুখে লাগছে। বিরিয়ানিটি খুব ঝাল হচ্ছে। এর মানে কি, আমার যে পুরনো স্কিমাটা ছিল সেই স্কিমাটা ভুল ছিল বা সেই স্কিমা বাদ দিয়ে আমার একটা নতুন তথ্য আমি যুক্ত করলাম যে বিরিয়ানিটা ভালো না,
বিরিয়ানিটা খুবই ঝাল হয় ইত্যাদি ইত্যাদি। এবং তার সঙ্গে আমার যে পুরনো যে স্কিমার যে ধারণাটা ছিল সেটাকে আমি সংশোধন করলাম যে বিরিয়ানি সবসময় ভালো হয় না, বিরিয়ানি ঝালও হয় এবং বিরিয়ানি খেতে খারাপও হয়। একে বলা হয় অ্যাকোমোডেশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডিয়ার স্টুডেন্টস, এই স্কিমা কীভাবে পরিবর্তিত হয় পেঁয়াজের তার 4টি স্তরের মাধ্যমে ধারণা দিয়েছেন। সেই 4টি স্তরগুলো কি কি? প্রথমে আছে সেন্সরি মোটর স্টেজ, অর্থাৎ সংবেদন সঞ্চারমূলক স্তর, যা হয় 0 থেকে 2 বছর পর্যন্ত। তারপরে আছে প্রি অপারেশনাল স্টেজ, অর্থাৎ প্রাক ধারণামূলক স্তর, যা হয় 2 থেকে 7 বছর পর্যন্ত। তারপরে আছে কংক্রিট অপারেশনাল স্টেজ, অর্থাৎ মূর্ত সক্রিয়তার স্তর, যা হয় 7 থেকে 11 বছর পর্যন্ত। সব শেষে আছে ফর্মাল অপারেশনাল স্টেজ, নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর, যা হয় 11 বছরের পর। ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা এই স্তরগুলো কি কি জানলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা এই স্তরগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বা বিস্তারিত জানব। ডিয়ার স্টুডেন্টস, আজ তাহলে এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। নিয়মিত এই চ্যানেল থেকে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।